মানে এই লিউকোসাইটই ধরো এই বি সেলকে ওই মাইক্রোবের একটা ছোট্ট প্রোটিনেশিয়াস পার্ট প্রেজেন্ট করবে। দেখো ধরো আইজিজি বা আইজিএম বা আইজিডি, এই তিন ভদ্রলোকের কথা ধরো, আইজিএম, আইজিজি, আইজিডি। এরা কি করে? এরা যেটা করে সেটা হচ্ছে যে ওই যে একটা অ্যান্টিজেনের এপিটোপটাকে ক্যাপচার করলো, ঠিক আছে, সেই অ্যান্টিজেনিক এপিটোপটাকে নিয়ে গেল, কার কাছে নিয়ে যাবে? ন্যাচারাল কিলার সেলদের কাছে নিয়ে যাবে বা টি সাইটোটক্সিক সেলের কাছে নিয়ে যাবে। এই যে আইজিই, এই আইজিই কি করে? আইজিই নিজে মাস্ট সেলদের অ্যাটাক করে, মানে অ্যাটাক করে মানে মাস্ট সেলের গায়ে আটকে যায়। তো চলো আমরা ইমিউন সিস্টেমে ঢুকে পড়ি এবার। ইমিউন সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি, আর একটা হচ্ছে কি সেল মিডিয়েটেড। হিউমোরালটা কি? হিউমোরাল এটা হচ্ছে আমাদের জেনারেলি রেগুলেটেড বাই বি সেলস আর প্লাজমা সেলস, ঠিক আছে। বি সেলস, প্লাজমা সেলস তো আছেই, জেনারেলি এটা কন্ট্রোলড বাই ইন ব্রড সেন্স লিম্ফোসাইটস। মনে রাখবে, লিম্ফোসাইটস মানে সেলস অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফোসাইটস, ঠিক আছে। তো জেনারেলি ধরো তোমার বডিতে কোনো একটা মাইক্রোবস ঢুকলো, একটা জার্ম ঢুকলো, জার্মটা তোমার শরীরের সেলগুলোকে ড্যামেজ করতে শুরু করলো। তখন কি হবে? এই বি সেলস কি করবে? কিছু মাইক্রোবসকে এনগালফ করবে, ডিরেক্টলি এনগালফ করবে না। ফার্স্ট লাইন অফ ডিফেন্স এই তোমার সেলুলার ব্যারিয়ারের এই যে লিউকোসাইটস আছে, এনকে সেলস আছে, মানে ডাব্লিউবিসি যারা আছে তারা ওইগুলোকে কি করবে? মাইক্রোবসগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেবে আফটার এনগালফিং দেম ইন ফুড ভ্যাকিউলসের মধ্যে ফ্যাগোসাইটোসিস করবে মাইক্রোবসদের। এটা ধরো লিউকোসাইট, একে এনগালফ করে কী করলো? একটা ফুড ভ্যাকিউল তৈরি করলো। ফুড ভ্যাকিউলের ভেতর কী করবে? এটা যদি মাইক্রোব হয় এটাকে এরকম বিভিন্ন টুকরোতে ভেঙে দেবে। তো এই একটা টুকরো ওই লিউকোসাইটসগুলো প্রেজেন্ট করবে বা গিফট করবে এই বি সেলসকে। বি সেলস রেকগনাইজ করবে, কি রেকগনাইজ করবে? whether or not that microbe is a part of our body or not। মানে এটাকে আমরা বলি সেলফ নন সেলফ রেকগনিশন। অ্যাকচুয়ালি একটা মাইক্রোব সে তো প্রোটিন দিয়ে তৈরি। তো এই ডাব্লিউবিসি মানে এই লিউকোসাইটই ধরো এই বি সেলকে ওই মাইক্রোবের একটা ছোট্ট প্রোটিনেশিয়াস পার্ট প্রেজেন্ট করবে। বি সেল সেটা চিনতে পারবে through the help of MHC class 1 and class 2 proteins। MHC হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স ক্লাস 1 और মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স ক্লাস 2 প্রোটিনস, মানে কিছু রিসেপ্টার্স আছে বি সেলের সারফেসে, সেইটা দিয়ে ও রেকগনাইজ করবে যে এই প্রোটিন সিকোয়েন্সটা আমার বডির কোনো সেলের কোনো পার্ট, আমার বডির কোনো তৈরি করা প্রোটিন, নাকি ইট ইজ আ ফরেন সাবস্টেন্স। বডির কোনো কিছু তৈরি করা হলে বা বডির কোনো সেলের পার্ট হলে ওটাকে সেলফ রেকগনাইজ করে কোনো ইমিউন রিয়াকশন ও ইনিশিয়েট করবে না। বাট ওয়ান্স ইট রেকগনাইজেস ইট অ্যাজ আ নন সেলফ, তখন কি করবে? এই বি সেল উইল ট্রান্সফর্ম ইন্টু প্লাজমা সেলস। আর এই প্লাজমা সেলস থেকে কি বেরোবে? অ্যান্টিবডিজ। ঠিক আছে। আর কিছু বি সেল প্লাজমা সেলে কনভার্ট হবে না। ওরা কি করবে? ওরা ওই প্রোটিনের টুকরোটা নিয়ে ওই প্রোটিনের টুকরোটাকে ভেঙে কি করবে? ভেঙে ওই প্রোটিনের টুকরোটাকে নিজের সেল সারফেসে আটকে রাখবে।
এবং কিছু প্রোটিনকে ভেঙে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড বার করে সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে রিকনফিগার করে কিছু রিসেপ্টার তৈরি করবে, রিসেপ্টার তৈরি করে সেল সারফেসে প্রেজেন্ট করবে, করে কি হবে, মেমরি বি সেলস তৈরি করবে। মেমরি বি সেলস, মেমরি কেন বলছি, এই বি সেলগুলো কোনো রকম প্লাজমা সেলে কিন্তু এই সাইকেলে ট্রান্সফর্মড হলো না, এরা কি করবে, ওয়েট করে থাকবে। সেম প্যাথোজেন যদি আবার তোমার বডিতে ঢোকে ইন দ্য নিয়ার ফিউচার, এই বি সেলগুলোর ওই যে সারফেসে যে প্রোটিন আর রিসেপ্টারগুলো আছে ওইগুলো দিয়ে কি করবে, রেকগনাইজ করবে যে আচ্ছা তুই তো এর আগেও এসেছিলিস, ওই সেম প্যাথোজেনটাকে যেই রেকগনাইজ করবে সাথে সাথেই মেমোরি বি সেল প্লাজমা সেল হয়ে যাবে, নিয়ে অ্যান্টিবডি তৈরি করে ধ্বংস করে দেবে। ঠিক আছে, ওই মাইক্রোবসটাকে কিভাবে ধ্বংস করবে বলছি, দেখো। অ্যান্টিবডি অনেক রকমের হয়। তোমার ইনফেকশান হলেই বডিতে প্রথম যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা হচ্ছে আইজিএম, তারপরেই যেটা তৈরি হবে সেটা হচ্ছে আইজিজি। ঠিক আছে, ইনফেকশনকে আমরা 28 ডে সাইকেল ধরতে পারি। ফার্স্ট 14 ডে সাইকেলে আইজিএম বেশি থাকবে, আইজিজি কম থাকবে। নেক্সট 14 ডে সাইকেলে আইজিজি বেড়ে যাবে, আইজিএম কমে যাবে। আইজিজি বেড়ে যাওয়া মানে তোমার বডিতে সাফিসিয়েন্ট পরিমাণ মেমরি বি সেলস তৈরি হয়ে গেছে, মানে তোমার একটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে। এছাড়াও কিছু অ্যান্টিবডিজ আছে, যেমন আইজিডি, একে পলিভ্যালেন্ট বলে, মানে এ একসাথে অনেক অ্যান্টিজেনের সাথে আটকাতে পারে, অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন কিছুই না। অ্যান্টিজেন হচ্ছে প্রত্যেক প্যাথোজেনের সেল সারফেসে কিছু প্রোটিন আছে, স্পেসিফিক কিছু প্রোটিন আছে, সেই প্রোটিনগুলোকে আমরা অ্যান্টিজেন বলি। ঠিক আছে, এই যে মেমরি বি সেল ওই যে প্যাথোজেনটার কিছু প্রোটিনকে নিজের সারফেসে আটকে রাখলো, ওগুলোও কিন্তু অ্যান্টিজেন। ওই অ্যান্টিজেন বন্ডিং করে ওরা বুঝতে পারে যে আচ্ছা সেম, মানে ওই জিগস পাজেলের মতো খাপে খাপ মিলে গেলে আমরা বুঝতে পারি যে আচ্ছা সেম পিস, এটা আগেও এসেছিল। ঠিক আছে, তো এই অ্যান্টিজেন, এবারে যখন বি সেল তো সবাইকে ধরতে পারবে না, বা মেমরি বি সেল তো সবাইকে ধরতে পারবে না, তো অন্যান্য যে মাইক্রোবসগুলো আছে তাদের সেল সারফেসে যে অ্যান্টিজেন আছে তাদেরকে ধরার জন্য এই অ্যান্টিবডি তৈরি হয়। এই আইজিডি পলিভ্যালেন্ট মানে অনেকগুলো ডিফারেন্ট কাইন্ড অফ মাইক্রো অর্গানিজম এবং তাদের অ্যান্টিজেনের সাথে বন্ড করতে পারে। ঠিক আছে, তাই পলিভ্যালেন্ট। আর কি আইজিই, এ কি করে, অ্যালার্জিক রিয়াকশন ইনিশিয়েট করে। আর কি আইজিএ, এই আইজিএ আমাদের কোথায় থাকে, টিয়ারে থাকে, চোখের জল, ঘামে থাকে, সোয়েট, আর কোথায় থাকে, কোলস্ট্রামে থাকে। মাদার্স মিল্ক মানে কোনো মহিলা জন্ম দেওয়ার পরে তার যে ব্রেস্ট মিল্ক আসে, প্রথম কয়েক দিনের যে ব্রেস্ট মিল্কটা সেটা গাঢ় হলুদ রঙের হয়, সেটাকে কোলস্ট্রাম বলে। গাঢ় হলুদ রং হওয়ার কারণ হচ্ছে ইট ইজ রিচ ইন আইজিএ অ্যান্ড ক্যারোটিনস অ্যান্ড বিটা ক্যারোটিনস উইচ আর অ্যান্টিঅক্সিডেন্টস। এগুলো কি করে, আমাদের বাচ্চাকে প্রথম থেকেই একটা ইমিউনিটি দেয়। ঠিক আছে, ইমিউনিটি দেয়। আচ্ছা, তো এই গেল অ্যান্টিবডিজ। এবার অ্যান্টিবডিজ ইন জেনারেল দেখতে কেমন দেখো। ইন জেনারেল একটা অ্যান্টিবডিকে আমি এরকম একটা ওয়াই শেপড মলিকিউলে আঁকতে পারি। এই যে পার্টটা আঁকলাম, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে হেভি চেইন।
এটাকে আমরা বলতে পারি হেভি চেন। আর এটাকে আমরা বললাম হেভি চেন HC। আর একটা আছে এইখানটা কিন্তু ডাইসালফাইড লিঙ্কেজ আছে, ঠিক আছে, ডাইসালফাইড লিঙ্কেজ আছে। আর কি আছে এখানেও ডাইসালফাইড লিঙ্কেজে কি আছে, আর একটা রিজিয়ন আছে যেটাকে আমরা বলবো যে লাইট চেন। কি বলবো, লাইট চেন। এটা হচ্ছে লাইট চেন LC, এটা হচ্ছে কি লাইট চেন LC। এবার কয়েকটা রিজিয়ন আছে, ঠিক আছে। এই যে ডটেড যে রিজিয়নটা আমি আঁকলাম, এই ডটেড রিজিয়নটা হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়নস VR। আর নন ডটেড যে রিজিয়নসগুলো আছে, এই রিজিয়নসগুলো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন CR। মানেটা কি, মানেটা কিছুই না। দেখো এখানে আমি ওই কাঁকড়ার দাঁড়ার মতো কয়েকটা স্ট্রাকচার এনেছি। এই স্ট্রাকচারগুলো দিয়েই এরা ডিফারেন্ট অ্যান্টিজেনকে ক্যাপচার করে। এই স্ট্রাকচারগুলোর নাম হচ্ছে প্যারাটোপস। ভ্যারিয়েবল কেন, কারণ এক একটা মাইক্রোবের এক এক রকমের অ্যান্টিজেন থাকে। ঠিক অ্যান্টিজেন না, ধরো এটা একটা অ্যান্টিজেন, এটা ধরো একটা অ্যান্টিজেন, এর এই জায়গাটা, এই রিজিয়নটা একটা প্যারাটোপে আটকায়। তো একটা অ্যান্টিজেনের যে রিজিয়নটা একটা অ্যান্টিবডির সাথে আটকায় তাকে আমরা বলবো এপিটোপ, এবার দেখো এক একটা এপিটোপ এক এক রকমের হয়, তাই এই প্যারাটোপিক রিজিয়নটাকে ভ্যারিয়েবল রিজিয়ন রাখা হয়। তার কারণ এটা কি ইনডিউসড ফিট মেথডের মতো কাজ করে। এপিটোপের শেপ যেরকম ঠিক সেই রকমভাবে প্যারাটোপের শেপটা বদলে যাবে সাথে সাথে, যাতে কিনা 100% বন্ডিং হয়, 100% যাতে বাইন্ড করতে পারে, গ্রাস্প করতে পারে, ধরতে পারে। তাই এটাকে ভ্যারিয়েবল রিজিয়ন বলে, কারণ ইন রেসপন্স টু এপিটোপ এই রিজিয়নটার মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হয়। বাট এই যে কনস্ট্যান্ট রিজিয়নটা, এই কনস্ট্যান্ট রিজিয়নের মলিকুলার স্ট্রাকচার কখনোই চেঞ্জ হয় না। এই ভ্যারিয়েবল রিজিয়নের লাইট চেনটাকে বলবো আমরা VL রিজিয়ন, আর কনস্ট্যান্ট রিজিয়নের হেভি চেনটাকে বলবো কনস্ট্যান্ট হেভি রিজিয়ন, ঠিক আছে, CH রিজিয়ন। এই গেল আমাদের একটা ইন জেনারেল অ্যান্টিবডি স্ট্রাকচার, ঠিক আছে। এই যে এখানটা হেভি চেন আছে, এটা হচ্ছে হেভি চেন কনস্ট্যান্ট রিজিয়ন, এটা হচ্ছে ভ্যারিয়েবল লাইট চেন রিজিয়ন। এরকমভাবে ডিফারেন্ট আমরা রিজিয়নে ভাগ করতে পারি অ্যান্টিবডিকে। ওকে, আচ্ছা, তাহলে এসো সেল মিডিয়েটে কি কি হতে পারে। সেল মিডিয়েটেড যে ইমিউনিটিটা আছে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে রাখি, এই যে অ্যান্টিবডিগুলো এরা অ্যাকচুয়ালি কি করে, কি কাজ করে। দেখো ধরো IgG বা IgM বা IgD, এই তিন ভদ্রলোকের কথা ধরো, IgM, IgG, IgD, এরা কি করে, এরা যেটা করে সেটা হচ্ছে যে ওই যে একটা অ্যান্টিজেনের এপিটোপটাকে ক্যাপচার করলো, ঠিক আছে, সেই অ্যান্টিজেনিক এপিটোপটাকে নিয়ে গেল, কার কাছে নিয়ে যাবে, ন্যাচারাল কিলার সেলদের কাছে নিয়ে যাবে বা টি সাইটোটক্সিক সেলের কাছে নিয়ে যাবে, ঠিক আছে। নিয়ে যাওয়ার ফলে কি হবে, ওই টি সাইটোটক্সিক সেলগুলো এদের রেসপন্সে অ্যাক্টিভ হবে, প্রলিফারেট করবে, ডিফারেন্ট কাইন্ড অফ এনজাইমস, ডিফারেন্ট কাইন্ড অফ সাইটোকাইন্স রিলিজ করবে। আইদার নিজে রিলিজ করবে না, কিন্তু ওই সেলগুলো মানে সব নিজে রিলিজ করবে না, কিছু সাইটোকাইন, কিছু কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো ওই মাইক্রোবসদের মারবে তারা কিছুটা নিজেই রিলিজ করে। আর অনেক সময় কি হয়, অন্য সেল টাইপসের গায়ে আটকে গিয়ে তাদের অ্যাক্টিভেট করে ইনডাইরেক্টলি রিলিজ করায়, করিয়ে কি করায়, ওই মাইক্রোবসদের মেরে দেয়। মাইক্রোবসগুলো ওই সাবস্টেন্সদের প্রেজেন্স সহ্য করতে পারে না, দে ডাই অফ অর দে ক্যানট রেপ্লিকেট, তাদের পপুলেশন বাড়বে না, এবং ধীরে 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 পপুলেশন না বাড়ার ফলে আমাদের বডির মধ্যে অলরেডি যে গুড ব্যাকটেরিয়াগুলোর কথা বললাম তারা ওদেরকে ওই কম্পিটিটিভলি এক্সক্লুড করে দেবে ফ্রম আওয়ার সিস্টেম। তো
এই যে সেকেন্ড ফেজ অফ দ্য ইমিউন রেসপন্স, এইটাকে করে সেল মিডিয়েটেড ইমিউনিটি করে। এর মধ্যে অনেক পার্ট আছে। কি কি পার্ট আছে? ফার্স্ট হচ্ছে টি সাইটোটক্সিক সেল বা টিসি সেল। এরা কি করে? এরা ওই যে বললাম অ্যাক্টিভেটেড হয় থ্রু দ্য মানে হেল্প অফ অ্যান্টিবডিজ অ্যাক্টিভেটেড হয়ে পারফোরিন বলে একটা সাবস্টেন্স রিলিজ করে। পারফোরিন কি করে? পারফোরিন যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো ধরো প্রোটোজোয়া, ওদের কি করে? ওদের সেল মেমব্রেনটাকে ফুটো ফুটো করে দেয়, ছিদ্র করে দেয় অনেকগুলো, যার ফলে ওদের সেলুলার কন্টেন্ট বাইরে বেরিয়ে আসে এবং দে ডাই অফ। প্লাজমোলাইসিস ইনিশিয়েট করে এই পারফোরিন। আর একটা কি আছে? টি হেল্পার সেল, টি8 সেলস। এরা কি করে? এরা লিম্ফোকাইন রিলিজ করে। লিম্ফোকাইন, এই লিম্ফোকাইন রিলিজ করার ফলে কি হয়? লিম্ফোকাইন বি সেলকে, মেমোরি বি সেলকে হেল্প করে টু ট্রান্সফর্ম ইন্টু প্লাজমা সেলস অ্যান্ড রিলিজ মোর অ্যান্ড মোর অ্যান্টিবডিজ। তো টি হেল্পার সেল। আর একটা আছে কি? টি সাপ্রেসার সেল। এরা কি করে? এরা কি করে? প্রিভেন্টস অটো ইমিউন রেসপন্স। অটো ইমিউন রেসপন্স, এটা আবার কি? ওই যে সেলফ নন সেলফ রেকগনিশনের গল্পটা মনে আছে তো? এই বি সেল যেটা করে, এই বি সেলগুলো ধরো ভুল করে তোমার বডির একটা টিস্যু ড্যামেজড হয়ে গেছে, ভেতরে ইন্টারনালি ড্যামেজড হয়ে গেছে, সেই টিস্যু ফ্র্যাগমেন্টটাকে লিম্ফোসাইট ক্যাপচার করলো, ভাঙলো, টুকরো টুকরো করলো, নিয়ে সে একটা টুকরো বি সেলকে প্রেজেন্ট করলো। বি সেল সেই প্রেজেন্টটা নিয়ে মানে আসলে এত গিফট পায় তো, এই যে বিয়ে বাড়ির সিজনে তোমরা আছো, হ্যাঁ দেখবে এই এখন মানে যাদের বিয়ে হচ্ছে বা তোমাদের বাড়িতে যাদের দেখবে যদি বিয়ের অনুষ্ঠান হয়, দেখতে পাবে গিফটের মধ্যে 3টে আইটেম কমন। একটা হচ্ছে ট্রলি ব্যাগ, একটা হচ্ছে ডিনার সেট, একটা হচ্ছে বিছানার চাদর, হ্যাঁ, আর একটা হচ্ছে প্রেশার কুকার। এই 4টে জিনিস তুমি পাবেই। প্রেশার কুকার এখন অনেক কমে গেছে, কিন্তু ওই ডিনার সেট, ট্রলি ব্যাগ আর বিছানার চাদর, এটা মানে আমাদের আগের জেনারেশন পেয়েছে, আমাদের জেনারেশন পাবে, তোমরাও ভবিষ্যতে পাবে, তারপরেও দেখবে তোমরাও দিচ্ছ। তো কি হয়, যারা বিয়ে করছে তারা যখন গিফটগুলো খুলতে বসে, কিছুটা আনন্দে কিছুটা বিরক্তে। প্রথমে আনন্দ হয় কারণ র্যাপারে আছে তো, তারপরে যখন দেখে লটকে লট বিছানার চাদর, লটকে লট ট্রলি ব্যাগ, মানে অত ট্রলি ব্যাগ মানে নিয়ে একটা মানুষের পক্ষে এক জীবনে বেড়াতে যাওয়া সম্ভব না। হ্যাঁ, মানে সেই বিগ বাজারে যে ট্রলি ব্যাগগুলো বিক্রি হয় না, ওরকম গ্যালারি দিতে পারে। হ্যাঁ, লটকে লট ডিনার সেট, মানে গোটা পাড়াকে খাওয়ানো যাবে এরকম ডিনার সেট হয়ে গেছে। তখন তার রাগ হবে, বিরক্তি হবে। তখন ছোট পিসি দিয়েছে না বড় জেঠু দিয়েছে না মেজো মামা দিয়েছে, তখন আর মাথায় থাকবে না। তখন ধুর কে কোনটা দিয়েছে। তারপর তুমি যখন তাদের জিজ্ঞেস করবে যে আচ্ছা দাদা বা বৌদি আপনাদের এই যে দিয়েছে বা তোমাদের দিয়েছে এটা কে দিয়েছে গো, দেখবে বেশ রেগে গিয়ে বলবে কে দিয়েছে জানি না, দিয়েছে দিয়েছে। তো বি সেল এত গিফট পায় ওর মাথা খারাপ হয়ে যেতে পারে। যদিও বি সেলের মাথা খারাপ হওয়াটা কিন্তু রেগুলেটেড বাই জিনস, জেনেটিক কারণে হতে পারে। হ্যাঁ, তো ধরো মাথা খারাপ হয়ে গেছে, তো ও সেলফটাকে নন সেলফ বলে দাগিয়ে দিল, মার্ক করে দিল, আর তারপরে এরকম একটা বিশাল বড় ইমিউন রেসপন্স জেনারেট হলো। আলটিমেটলি এই ইমিউন রেসপন্সটা কার এগেনস্টে কাজ করবে? তোমার নিজের বডির এগেনস্টেই তো কাজ করবে। তোমার নিজের বডিতে ওই টাইপের যতগুলো সেল আছে, ওই টাইপের যতগুলো টিস্যু আছে, তাদেরকে অ্যাটাক করবে। সো ইয়োর বডি ইজ কিলিং ইয়োর ওন বডি, মানে ইয়োর ইমিউন সিস্টেম ইজ মানে ফাইটিং আ সিভিল ওয়ার আগেনস্ট ইয়োর ওন বডি। তো তার ফলে ইউ উইল গেট ভেরি ভেরি সিক। দ্যাট ইজ অটো ইমিউনিটি। এই অটো ইমিউনিটি যাতে না হয় সেটা এনশিওর করে টি সাপ্রেসার সেল। কারণ কি, এরা কিছু ইমিউনো সাপ্রেসেন্ট রিলিজ করে বডিতে, যেটা কিনা আমাদের ইমিউন সিস্টেমকে হাইপার অ্যাক্টিভ হতে দেয় না। টি সাপ্রেসার সেল যদি সংখ্যায় কম তৈরি হয় তোমার বডিতে, তখন কিন্তু খুব চাপে পড়ে যাবে, অটো ইমিউন প্রিডিসপোজিশন হয়ে গেল তোমাদের মধ্যে, এবং ইউ আর সাসেপ্টেবল টু অ্যান অটোমিউন অ্যাটাক ফ্রম ইউর ওন বডি। যেমন সিস্টেমিক
এসএলই যেটাকে বলে, সিস্টেমিক লুপাস এরাইথিম্যাটোসাস, হ্যাঁ, সিস্টেমিক লিউপাস এরাইথিম্যাটোসাস, এসএলই, দিস ইজ অ্যান অটোইমিউন কন্ডিশন, যখন যেটা কি না তোমার নিজের ইমিউন সিস্টেম তোমার কিছু এই যে মিউকাস মেমব্রেন আছে তোমার বডির, গাট লাইনিং আছে, এপিথেলিয়াল টিস্যুকে বা এবং ডিফারেন্ট যে কানেকটিভ টিস্যুগুলো আছে তাদেরকে অ্যাটাক করে কিল করবে, এবং ব্লাড ইজ অ্যানাদার কানেকটিভ টিস্যু, তো ব্লাডকে অ্যাটাক করে আরবিসিকে কিল করবে, ডাব্লিউবিসি নিজেদের একে অপরকে খেতে শুরু করে দেবে, ডেঞ্জারাস অবস্থা, ইউর বডি উইল কিল ইউ ফ্রম দ্য ইনসাইড, এটাকে প্রিভেন্ট করে। এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল আছে, ঠিক আছে। এরাও কি করে, এই যে প্লাজমা সেলস আছে, এই প্লাজমা সেল ডিফারেন্ট সাইটোকাইন রিলিজ করে, বা ধরো এই যে আইজিই, এই আইজিই কি করে, আইজিই নিজে মাস্ট সেলদের অ্যাটাক করে, মানে অ্যাটাক করে মানে মাস্ট সেলের গায়ে আটকে যায়, মাস্ট সেলের গায়ে আটকে যায়। মাস্ট সেল কি করে, মাস্ট সেল হিস্টামিন আর সেরোটোনিন বলে দুটো সাইটোকাইন রিলিজ করে। এই হিস্টামিন আর সেরোটোনিন কি করে, এই এনকে সেলকে অ্যাক্টিভ করে, যার ফলে এনকে সেল আমাদের বডিতে কোনো প্যাথোজেন ঢুকলে তাদেরকে ফ্যাগোসাইটোসিস করে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই হিস্টামিন আর সেরোটোনিন যদি অতিরিক্ত বেড়ে যায় বডিতে, এবং ওভার অ্যাক্টিভেশন অফ এনকে সেলস যদি হয়ে যায়, তখনই তোমার বডিতে যে কন্ডিশনটা হয়, মানে এই দুটোর লেভেল যদি বেড়ে যায় এবং এনকে সেল যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, মানে বেশি সংখ্যক এনকে সেল যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন কী হয়, তোমার বডিতে অ্যালার্জি হয়। মেন কালপ্রিট হচ্ছে হিস্টামিন, অ্যালার্জি হয়। দেখবে তোমাদের অনেকের অনেক রকমের অ্যালার্জি আছে, কারুর ডাস্ট অ্যালার্জি আছে, মানে ডাস্ট পার্টিকেলকে তোমার বডি এমন চূড়ান্ত শত্রুভাবে, এমন চূড়ান্ত নন সেলফভাবে, যে আইজিই মাস্ট সেলকে দিয়ে অতিরিক্ত হিস্টামিন সেরোটোনিন বার করায়, ঠিক আছে, মানে ডাস্ট ট্রিগার করে এক্সেস হিস্টামিন অ্যান্ড সেরোটোনিন রিলিজ, যার ফলে অ্যালার্জি হয়, হাঁচি হয়, মুখ চোখ লাল হয়ে যায়। অনেকের দেখবে চিংড়িতে হয়, বেগুনে হয়, ডিমে হয়, অনেক রকমের অ্যালার্জি হয়। কারণ কি, এই ফুড স্টাফের মধ্যে যে প্রোটিনসগুলো আছে, সেই প্রোটিনসগুলো, কিছু কিছু প্রোটিন ফর সাম রিজন তোমার বডিকে একটা চূড়ান্ত নন সেলফ রেকগনিশন মোডে নিয়ে যায়, যার ফলে কী হয়, অতিরিক্ত আইজিই তৈরি হয়, অতিরিক্ত আইজিই তৈরি হওয়ার ফলে অতিরিক্ত পরিমাণে হিস্টামিন রিলিজ হয় এই মাস্ট সেলগুলো থেকে, যার ফলে অ্যালার্জি হয়, গাল খাল ফুলে যায়, হ্যান ত্যান হয়, গলা ফোলায়, র্যাশ বেরোয়, ইত্যাদি হয়। তো অ্যালার্জিকে সাপ্রেস করার জন্য কিছু ওষুধ আছে, যেমন অলডে, অ্যালেগ্রা ইত্যাদি ওষুধ আছে। তো এই ওষুধগুলো যে ক্লাসে পড়ে, সেই ক্লাসটা হচ্ছে যে অ্যান্টিহিস্টামিনস। হোয়াট ডাজ দিজ অ্যান্টিহিস্টামিনস ডু? এরা কিছুই করে না, এরা এই হিস্টামিনের লেভেলকে কি করে, কমিয়ে দেয়, বা হিস্টামিনের রিলিজটাকে টেম্পোরারিলি স্টপ করে দেয়, কিন্তু যেমন অল ডে খেলে তোমার সাথে সাথে হয়ে যায়, কারণ কি, অল ডে সাথে সাথে হিস্টামিনের রিলিজ স্টপ করিয়ে দেয়, কোথায়, মাস্ট সেল থেকে, বা হিস্টামিনকে ডিস্ট্রয় করে দেয়, এরকমও কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে এই অ্যান্টাহিস্টামিন গ্রুপ অফ মেডিসিনসের মধ্যে। তো যার ফলে হিস্টামিন কমে গেলেই তোমার কী হবে, এনকে সেলদের হাইপার অ্যাক্টিভেশনটাও কমে যাবে, অনেক কম সংখ্যক এনকে সেল অ্যাক্টিভ হবে, কারণ এদের অ্যাক্টিভেশনটা আবার পার্মানেন্ট নয়, টেম্পোরারি, ঠিক আছে। তো হিস্টামিনের অ্যামাউন্ট কমে গেলে এরাও ঝিমিয়ে পড়ে, আস্তে আস্তে এদেরও অ্যাক্টিভেশন বন্ধ হয়ে গিয়ে এরা নন অ্যাক্টিভেটেড বা ন্যাসেন্ট স্টেজে ফিরে যায়, ঠিক আছে। ফিরে যাওয়ার ফলে কি হবে, তোমার অ্যালার্জির যে সিমটমসগুলো বডিতে, সেটাও সাবসাইড করবে। তো এটা হচ্ছে অ্যালার্জি। তো এই হচ্ছে তোমার টোটাল ইমিউনিটির গল্প। এছাড়াও আরও কিছু ইমিউন রেসপন্স আছে, মানে টাইপ অফ ইমিউন সিস্টেম আছে, যেমন ধরো অ্যাকোয়ার্ড ইমিউনিটি আর মানে প্যাসিভ ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাক্টিভ ইমিউনিটি, এই সমস্ত আছে। ইনহেরেন্ট ইমিউনিটি আছে আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি আছে। ওকে, লেট মি রাইট ডাউন হিয়ার।
ইমিউন সিস্টেম না, ইটসেলফ ইমিউনিটিকেই ওই ফিজিক্যাল ব্যারিয়ার হ্যানতেন যেগুলো বললাম তার সাথেও ইমিউন, আবার সিস্টেম লিখছি ধুর, এই ইমিউনিটিকেই আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা কি ইনহেরেন্ট, ইনহেরেন্ট মানে যেটা তুমি জন্ম থেকেই তুমি নিয়ে এসছো, ওই যে জেনেটিক ফ্যাক্টরস যেটা বলেছিলাম একদম প্রথমে, জন্ম থেকেই তুমি এগুলো নিয়ে এসছো, এই ইমিউনিটিটা তোমার মধ্যে আছে, ইনহেরেন্ট, এটা জিন রেগুলেটেড ইমিউনিটি। আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, যেটা তুমি তোমার জীবনে যত বড় হবে, যত এগোবে, ধীরে ধীরে তুমি অর্জন করবে, অ্যাকোয়ার করবে। এই অ্যাকোয়ার্ডের মধ্যে আবার দুটো ভাগ হয়, একটা হচ্ছে অ্যাক্টিভলি অ্যাকোয়ার্ড, অ্যাক্টিভলি অ্যাকোয়ার্ড বা অ্যাক্টিভ ইমিউনিটি, আর একটা হচ্ছে প্যাসিভলি অ্যাকোয়ার্ড বা প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভলি অ্যাকোয়ার্ড মানে কি, ধরো তোমার রোগ হলো, প্রচণ্ড অসুস্থ হলে, আবার সুস্থ হয়ে গেলে, এবং তোমার বডিতে মেমোরি বি সেল তৈরি হয়ে গেল, দ্যাট ইজ অ্যাক্টিভলি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। মেমোরি বি সেল তৈরি হওয়া। রাইট? কোনো ভ্যাকসিন দেওয়া, সেটাও কিন্তু ভ্যাকসিন অ্যাকচুয়ালি কী করে, ভ্যাকসিন কিছুই না, ধরো পোলিও ভ্যাকসিন বা ধরো টাইফয়েড ভ্যাকসিন, যে কোনো হতে পারে, বিসিজি ধরো ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিং, যেটা ওই টিউবারকুলোসিস ইত্যাদির এগেনস্টে দেয়, বা ধরো ডিপিটি, ঠিক আছে, ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস, তিনটের এগেনস্টে যে ভ্যাকসিন আছে, এই সে সমস্ত ভ্যাকসিনগুলো আছে, এরা কি করে, এই ভ্যাকসিনের মধ্যে অ্যাটেনুয়েটেড মাইক্রো অর্গানিজমস থাকে। অ্যাটেনুয়েটেড মানে জীবিত, বাট দে হ্যাভ লস্ট দেয়ার এবিলিটি টু ইনফেক্ট, দে হ্যাভ লস্ট দেয়ার এবিলিটি টু ইনফেক্ট। এই এবিলিটি টু ইনফেক্টকে বলা হয় ভিরুলেন্স, ঠিক আছে, ভিরুলেন্স বলা হয়, এবিলিটি টু ইনফেক্টকে বলা হয় ভিরুলেন্স। যার ভিরুলেন্স যত বেশি, মানে যে মাইক্রো অর্গানিজমের ক্লাসের ভিরুলেন্স যত বেশি, তারা তত ডেডলি। আর একটা মাইক্রোব তোমার বডিতে ঢোকার পরে কিছু সময় নেয় রোগটাকে সৃষ্টি করতে, ওই যে রেস্টিং ফেজ, সেটাকে বলা হয়, যে যে টাইমটা অ্যাকচুয়ালি তোমার বডিতে কোনো রোগ তৈরি করছে না, তাকে ইনকিউবেশন পিরিয়ড বলছে। ইনকিউবেশন পিরিয়ডের পরেই তোমার বডিতে কিছু ডিসকমফর্ট, ডিফিকাল্টিস ওরা তৈরি করবে, এবং এই ডিসকমফর্ট বা ডিফিকাল্টি তোমার বডির কিছু চেঞ্জেসের মাধ্যমে তুমি বুঝতে পারবে, যেমন রানিং নোজ, যেমন সোয়েলিং অফ থ্রোট, যেমন স্টামাক পেন ইত্যাদি, এইগুলোকে বলতে পারি সিমটমস। আই হোপ এই টার্মগুলো ক্লিয়ার। তো আইদার হিট কিল করে দেওয়া হয়, বা আইদার কিছু এমন কেমিক্যালি ট্রিট করা হয় যে এই প্যাথোজেনগুলো জাস্ট বেঁচে থাকে, বাট এরা ইনফেক্ট আর করতে পারবে না। তো সেই মাইক্রোবসদের নিয়ে ভ্যাকসিন তৈরি হয়, সেটা তোমার বডিতে দেওয়া হলো, তো তোমার বডিতে সেই সেম লিম্ফোসাইটরা ক্যাপচার করবে সেই মাইক্রোবটাকে, ভাঙবে, ভেঙে সেই মাইক্রোবের একটা প্রোটিনিশিয়াস পার্ট নিয়ে যাবে বি সেলকে, সেখান থেকে আবার মেমোরি সেল তৈরি হবে, প্লাজমা সেল তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, মেমোরি সেল তৈরি হবে, আলটিমেটলি তোমার বডিতে একটা ইমিউনিটি তৈরি হয়ে গেল, ঠিক আছে। তার ফলে কী হবে, যখন অ্যাকচুয়ালি ভিরুলেন্ট মাইক্রোবের সেই স্ট্রেনটা বা ক্লাসটা তোমাকে অ্যাটাক করবে, তখন তো অলরেডি তোমার মধ্যে ইমিউনিটি আছে, মেমোরি বি সেল আছে, তো তারা সাথে সাথে প্লাজমা সেলে রূপান্তরিত হয়ে যাবে, তারপরে তো ফার্দার যেটা বললাম পুরো ইমিউন রেসপন্স পাথওয়েটা, সেটা ফলো হবে এইভাবে। আর প্যাসিভলি অ্যাকোয়ার্ড কি, ওই যে আইজিএ থ্রু মাদার্স মিল্ক যেটা পাচ্ছ, থ্রু মাদার্স মিল্ক বা ব্রেস্ট মিল্ক থেকে যেটা তোমরা পাচ্ছ, সেটা কি প্যাসিভলি, কোনো মেমোরি সেল তৈরি হলো না, কিছুই তৈরি হলো না, রেডিমেড কিছু অ্যান্টিবডি তোমার মধ্যে ঢুকে গেল। যেমন থ্রু প্ল্যাসেন্টা, আইজিজি
কি করে, মাদার টু ফিটাস যায়, মাদার টু ফিটাস যায়। এটাও একটা প্যাসিভ ইমিউনিটি। তার কারণ কি, ডিরেক্ট দেখো কিছু অ্যান্টিবডি একটা এক্সটার্নাল সোর্স থেকে তোমার বডিতে ঢুকে যাচ্ছে। অনেক সময় কি হয়, অ্যান্টিবডি ককটেল বা অ্যান্টিবডি ইনফেকশন তোমার বডিতে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে, অ্যান্টিবডি ইনজেক্ট করা হয় বাইরে থেকে ইমিডিয়েট রিলিফ বা ইমিডিয়েট রেসপন্সের জন্য, সেটাও কিন্তু প্যাসিভলি অ্যাকোয়ার্ড। তো এইগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির দুটো ভাগ।